স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। কে করেছেন, কেন করেছেন বা কিভাবে করেছেন এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু ঘটনা তো একটা ঘটেছে। ঘটনা কেন বলছি? ভয়াবহ এক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। তবে বিতর্কের ফাঁক গলিয়ে এই ঘটনায় যাদের জামিন দেয়া হলো তারা কি নির্দোষ? এমন প্রশ্ন উঠেছে এবার। বলছি পিলখানা হত্যাযজ্ঞের কথা। আর এই প্রশ্নগুলো ভুক্তভোগী ও তাদের স্বজনদের। তারা খুব মনে প্রাণে চাচ্ছিল বাঁচানোর জন্য, কিন্তু তারা বাঁচাতে পারেনি। আপনাদের মনে কি চিত্রটা এরকম? এত বড় খুন, এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন, সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না। এমন ক্ষোভ পিলখানা হত্যাযজ্ঞে নিহত সেনা সদস্যদের সন্তানদের। বাড়ির যে কর্তা, তাকে হত্যা করা হচ্ছিল, তখন প্রতিটা বাসার থেকে যে এক একটা ফ্যামিলিকে বুট দিয়ে লাথি দিতে দিতে, বেয়নেট দিয়ে খোঁচাতে খোঁচাতে, বন্দুকের বাট দিয়ে মারতে মারতে যে তাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছে, সেই খবরটা আপনারা কখনো প্রচার করেন না। ক্ষোভ প্রকাশ করে বলা হয়, যথাযথ তদন্ত না করে জামিনে মুক্তি দেয়া শুভ লক্ষণ নয়। আজকে আপনারা বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা শুধু মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল। কেন এই প্রহসন? এখন পর্যন্ত আমরা এই সরকারের কাছে অবশ্যই বিনীত আবেদন করব যেন সুষ্ঠু বিচার হয়, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি হয় এবং কোনো ক্রমে কোনো অপরাধীকে যেন ছাড়া না পায়। এই ট্র্যাজেডির সুষ্ঠু বিচারের পাশাপাশি কোনো অপরাধী যেন পার না পায় তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন সেই দিন বেঁচে যাওয়া সেনা সদস্যরা। আজকে যারা পিলখানার ভিতরে ছিলেন না, যারা বাইরে ছিলেন, বিচার কার্যের সাথে জড়িত ছিলেন না, তারা বিভিন্নভাবে বয়ানের চেষ্টা করছে, জিনিসটাকে বিভিন্নভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে। অভিযুক্ত বিডিআর সদস্যরা যদি নির্দোষ হন, তাহলে তাদের স্বজনদের কারা হত্যা করেছে এই প্রশ্নও তোলা হয়। শুধু মারেনি, লাশের উপর বেয়নেট চার্জ করেছে, চোখের মধ্যে বেয়নেট চার্জ করেছে। যারাই জড়িত থাক, এর পিছনে যে দেশই থাক, ইন্ডিয়া থাক, যেই থাক, কিন্তু এক্সিকিউট করেছে কারা? পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলায় কারাগারে থাকা 178 জন জামিনে 16 বছর পর বেরিয়ে আসেন গেল 23শে জানুয়ারি। 2009-এর 25 ও 26শে ফেব্রুয়ারি নারকীয় হত্যাযজ্ঞ ঘটে তৎকালীন বিডিআরের সদর দপ্তরে। পিলখানার সেই ঘটনায় নিহত 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নাগরিক। এই ঘটনায় করা হত্যা মামলায় 2013 সালে 152 জনের মৃত্যুদণ্ড, 161 জনের যাবজ্জীবন ও 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিল। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত? আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই। এটা তো মানে আপনি কিলিং গুলো দেখেন না, আপনি 71টা শিশুকে তারা মেরেছে, মানে হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন, হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে। আর আওয়ামী লীগ তাদের পার্টির সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনা লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে বেশ কিছু উদ্যোগ নেবে বিএনপি, সেটিকে আন্দোলনও বলা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। আরও বলেন, নির্বাচন বিলম্বিত কেন হবে তা জনগণকে ব্যাখ্যা করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্য ধরে রাখতে হবে। আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে পারবে কিনা তা ঠিক করবে জনগণ। তবে গণহত্যার দায়ে দল আর ব্যক্তির বিচার করতে হবে বলেও জানান তিনি। সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার পরও কেন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে না, এমন প্রশ্ন রাখেন সালাউদ্দিন আহমেদ। এই সরকারের সফলতা, ব্যর্থতা, সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা, এগুলো এখনকার প্রশ্ন। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই,
তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। ভোটের মাঠে তৈরি হচ্ছে নতুন সব নির্বাচনী সমীকরণ। বিএনপির 3 দশকের রাজনৈতিক মিত্র জামাত এবার হতে পারে দলটির প্রধান প্রতিপক্ষ। ভোট ও জোটের খেলায় কদর বেড়েছে ছোট দলগুলোর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন, স্বৈরাচার হাসিনা বিরোধী প্রতিটি দলের সঙ্গেই যোগাযোগ রাখছেন তারা। আর জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, শুধু রাজনৈতিক দল নয়, দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে বৃহৎ পরিসরে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সময় যত গড়াচ্ছে রাজনীতির মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনীতির মাঠে সবচেয়ে বড় আলোচনা ছিল দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপি আর জামায়াতের মধ্যকার দূরত্ব। দিন যত যাচ্ছে সেই দূরত্ব স্পষ্ট হয়েছে আরও। নির্বাচনকে ঘিরে ভোট আর জোটের নতুন রূপরেখা দাঁড় করাবার চেষ্টা করছে তারা। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিজ বলে আনার চেষ্টা তাই দুই দলেরই। বরিশালে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ, ঢাকায় চরমনাই পীরের সাথে সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব। খবর আছে পর্দার অন্তরালেও যোগাযোগ চলছে তাদের মধ্যে। তবে মুফতি রেজাউল করিমের সঙ্গে জামায়াত আমিরের দেখা নিছক সৌজন্য সাক্ষাৎ মন্তব্য করে জোটবদ্ধ নির্বাচন নিয়ে দলটির ভাবনার কথা জানান জামায়াতের নায়েবে আমির। জামায়াত ইসলামী 300 আসনেই নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। সেটা জোটের ভিত্তিতে হইতে পারে, সেটা সিট আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হইতে পারে, এবং সকল ধরনের রাজনীতি অরাজনৈতিক ভালো মানুষগুলোকে অ্যাকোমোডেট করে আমরা নির্বাচনটি করতে চাই। আর 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে স্বৈরাচার বিরোধী প্রতিটি দলকেই নিজেদের রাজনৈতিক সহযোদ্ধা বলে মনে করে বিএনপি। জোট গঠনের বিষয়টা কিন্তু এটা নতুন কিছু না। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের সাথে কিন্তু অনেক দল ছিল। এখন যদি নির্বাচন ঘোষিত হয়, কারা কারা আমাদের সাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবেন সেটা কিন্তু শিডিউল ঘোষণার আগে বলা যাবে না। আমরাও কথা বলছি, জামাত ইসলামও কথা বলছে। ব্যালটে নৌকার উপস্থিতি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে উত্তর এড়িয়ে তারা জানান, ভোটের আগে আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির বিচার হওয়া উচিত। 15 বছর যাবৎ যে কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, স্বাভাবিকভাবে আমরা চাইব যেগুলো অন্যায় দেশের আইনের বিরুদ্ধে গায়ের জোরে করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। যারা গত 15 বছরে মানুষকে নির্বাচন করতে দেয়নি এবং অন্যায়ভাবে 15 বছর শাসন করেছে, তাদের সেই বিচারটি হওয়া উচিত। সেই বিচারের পরে যদি দেখা যায় যে জনগণ তাদেরকে গ্রহণ করছে, সেটা জনগণ ডিসাইড করবে। আরও এক মতের মিল আছে এই দুই রাজনৈতিক দলের। নির্বাচনে কোনো বিদেশি হস্তক্ষেপ চান না তারা। কোনো বিদেশি হস্তক্ষেপ আমরা যাতে আসতে না পারে সবাইকে সচেতন থাকা উচিত। তবে মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় না গেলে ক্রমে অবনতি হতে থাকা অর্থনীতি আরও সংকটে পড়বে বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর এজন্য রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সংস্কার জরুরি বলে মনে করে প্রতিষ্ঠানটি। এদেশের মানুষের যা আয় তার চেয়ে জিনিসপত্রের দাম বেড়েছে দ্বিগুণ, কর্মসংস্থান কমেছে, রাজস্ব আহরণ কমায় কমেছে বিনিয়োগ, অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম মোকাবেলায় পদক্ষেপ নেওয়া যায়নি। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3.7%। এসব তথ্য তুলে ধরে সিপিডি বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার গেল 6 মাসে জনজীবন এবং ব্যবসা বাণিজ্য স্বস্তি আনার মতো কোনো পদক্ষেপ দেখতে পায়নি তারা। রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ মন্দা, কর্মসংস্থান কমেছে। তাই সিপিডি মনে করে দ্রুত নির্বাচন দরকার। এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের বিনিয়োগ হয় না। সংস্কারের মাধ্যমেই যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই।
সিপিডি আরও মনে করে অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সংস্কারও জরুরি। আমাদের রাজনৈতিক সংস্কারও করতে হবে, অর্থনৈতিক সংস্কারও করতে হবে। আমরা এখন সংস্কারের অনেক প্রস্তাব আমরা দিয়েছি, কিন্তু সেটার বাস্তবায়ন করতে গেলে সম্পূর্ণ সেটাও একটু সময় লাগবে। লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে সিপিডি। ব্যাংকগুলোর অপ্রত্যাশিত ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা কমে গেছে বলেও বলছে সিপিডি। ব্যাংক বন্ধ করার সোশ্যাল কস্ট, এখানে যারা কাজ করে তারা, যাদের আমানত টাকা পয়সা রয়েছে তাদের কি হবে ইত্যাদি, সারা পৃথিবীতে এরকম হয়, এটার একটা সোশ্যাল কস্ট থাকে। সাধারণ মানুষের অর্থনৈতিক ধাক্কা সামলে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাতে সক্ষম হয় সবার আগে এখন সেদিকে নজর দেওয়া দরকার বলে মনে করে সিপিডি। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সীমান্তে হত্যা বন্ধ হতেই হবে। দিল্লিতে অনুষ্ঠেয় বিজিবি বিএসএফ সম্মেলনে এটাই হবে মূল আলোচনার বিষয়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। এর আগে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে অংশ নেন। সকাল 10টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়ে চলে 2 ঘণ্টা। সীমান্তে মরণাস্ত্র ব্যবহারে নিরুৎসাহিত অনুপ্রবেশ ঠেকানো সহ নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা, সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। সীমান্তে 150 গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়, আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া শুরু হবে মার্চে। 18,000 শ্রমিকের মধ্যে প্রথমে নেওয়া হবে 8,000 জনকে। বাকিদের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যৌথ কারিগরি কমিটি। এতে আশার আলো দেখছেন ভুক্তভোগীরা। এদিকে শ্রমিকদের বারবার প্রতারিত হওয়ার পেছনে সিন্ডিকেট চক্রের বিচার না হওয়াকে দোষছেন অভিবাসন বিশেষজ্ঞরা। অনিয়ম ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ তাদের। গত বছরে মে মাসের মধ্যে সব প্রক্রিয়া শেষ করার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য, অতিরিক্ত বিমান ভাড়া সহ নানান জটিলতায় মালয়েশিয়া যেতে পারেনি 18,000 বাংলাদেশি কর্মী। মার্চ মাসের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চায় সরকার। এজন্য প্রথম ধাপে ঠিক করা হয়েছে 8,000 জনকে। এ ব্যাপারে কাজ করছে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ার প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। আলোচনা চলছে, খুব বেশি দেরি হবে না। এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। এতে আশার আলো দেখছেন মালয়েশিয়া যেতে না পারায় বাংলাদেশিরা। আমাদেরকে মালয়েশিয়া পাঠাতে হবে, আমাদের অনেক টাকা পয়সা দিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের এখনো বাঁচার কোনো অবস্থা নাই। আমাদের দাবি একটাই, আমাদের মালয়েশিয়া পাঠাও, নাহলে আমাদের টাকা পয়সা দেবে। তবে আগের ঘটনায় পুনরাবৃত্তি এড়াতে মালয়েশিয়া কর্মী পাঠানোর বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দিচ্ছে অভিবাসন বিশেষজ্ঞরা। আপনি দেখেন বিএমইটি বা মিনিস্ট্রি, তাদের কাজ ছিল রেগুলেটরি অথরিটি হিসেবে মনিটরিংয়ের জায়গাটা থেকে সবকিছু দেখভাল করা। অব্যবস্থাপনা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাট, ওই অসংখ্য সেটা কিন্তু বন্ধ হয় না। বিদেশে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, সংকট নিরসনে সরকারের পাশাপাশি এজেন্সিগুলোর আন্তরিকতা দরকার। মালয়েশিয়ার শ্রমবাজারটা যদি উন্মুক্ত হয় উইদাউট এনি সিন্ডিকেশন, অন্য 14টি কান্ট্রি যেভাবে শ্রমিক পাঠাচ্ছে ঠিক একইভাবে যদি মালয়েশিয়ার শ্রমবাজারটা চালু হয়, তাহলে আমাদের যে কর্মীরা আটকা পড়ছে তারা অটোমেটিক্যালি যেতে পারবে। হয়রানি আর ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারে সেই প্রত্যাশায় ভুক্তভোগীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের হাওয়া লেগেছে ময়মনসিংহ মহানগরীতে। দমনে পীড়নে কোণঠাসা বিএনপি জামাত 1.5 দশক পর ফুরফুরে মেজাজে। বিএনপি নেতারা নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও দল চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। সভা সমাবেশের পাশাপাশি যোগ্য প্রার্থীর খোঁজে নেমেছে জামাত। আর মানুষের অধিকার ও জনসমর্থন জোগাতে কাজ করছে বৈষম্য বিরোধীরা। সুশীল সমাজ বলছে, জনগণের মুক্তির প্রত্যাশায় যে বিপ্লব, রাজনৈতিক দলগুলোকে তা ধারণ করে কাজ করতে হবে।
জুলাই বিপ্লবের পর ব্যাপকভাবে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ময়মনসিংহে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো মাঠে বেশ সক্রিয়। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে মহানগরে বিএনপি ও জামায়াত ইসলামীর তৎপরতা বেশি। জামায়াত দল হিসেবে মাঠে আছে বেশ শক্ত অবস্থানে। তাদের কর্মী সমাবেশ থেকে শুরু করে সব অনুষ্ঠানে রয়েছে সরব উপস্থিতি। তবে ময়মনসিংহ 4 আসনে প্রার্থী কে হবেন তা এখনো খোলাসা হয়নি। আমরা জনগণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন কেন্দ্রিক দল হিসেবে জামাত ইসলামী সর্বাবস্থায় প্রস্তুত। নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে কার্যক্রম আছে, নির্বাচনের প্রার্থী বাছাই কার্যক্রম, তারপরে তাদেরকে তাদের জন্য সাংগঠনিক প্রোগ্রাম দেয়া, এগুলো সংগঠন থেকে আসলে অনেক দিন থেকেই আমরা করছি। বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো আগের চেয়ে অনেক চাঙা। যদিও ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর চলছে আহ্বায়ক কমিটি দিয়ে, যেখানে রয়েছে দ্বিধাবিভক্তি। মহানগর কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের মধ্যে চাপাকন্দল থাকলেও একসাথে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। আগামী নির্বাচনে এই দুইজন ছাড়াও যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান খানও মনোনয়ন চাইতে পারেন। নেতারা বলছেন নির্বাচনের পাশাপাশি কাউন্সিলের জন্য প্রস্তুত হচ্ছে দল। নির্বাচন ছাড়া তো মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, সুতরাং সেই ব্যাপারে আমাদের সবসময় প্রস্তুতি ছিল। কর্মী যারা রয়েছেন তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দলীয় প্রার্থী জয় করার জন্য সবসময় তারা নিবেদিত। আমাদের ওয়ার্ড পর্যায়ে আঞ্চলিক কমিটি, ইউনিয়ন এবং থানা, জেলা সব পর্যায়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। সাংগঠনিক রূপরেখা বাস্তবায়ন এবং নির্বাচনের জন্য আমরা সর্বতোভাবে আমরা শতভাগ প্রস্তুত আছি ইনশাল্লাহ। নানা কর্মসূচি নিয়ে মাঠে তৎপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কোনো সাংগঠনিক কাঠামো না থাকলেও জনসমর্থন তৈরি ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছেন তারা। এমন একটা বাংলাদেশ তৈরি করব যেখানে আমাদের শান্তি এবং সাম্যের বাংলাদেশ তৈরি করব। জনমানুষ থেকে ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রস্তাবনা নেওয়া হচ্ছে। সেই প্রস্তাবনার মাধ্যমে কিরূপ বাংলাদেশ জনগণ চাই, সেই বিষয়ের ভিত্তিতে আগামীর আমাদের কার্যক্রম আগাবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের স্বার্থে আরও বেশি সক্রিয় থাকার পরামর্শ সুশীল সমাজের। আমরা চাই জনগণের স্বার্থে তারা আরও বেশি বেশি তাদের দলীয় কার্যক্রমে সক্রিয় হবেন, পাশাপাশি জনগণের যে অধিকার, সেই অধিকারগুলো নিয়েও তারা কাজ করবেন। সংস্কার বা নির্বাচন যাই হোক না কেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের অধিকার নিয়ে কাজ করার তাগিদ সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। পারিশ্রমিক নিয়ে টালবাহানার মধ্যেই এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। যারা ঢাকায় বসবাস করেন এমন ক্রিকেটারদের হোটেল ছাড়তে বলা হয়েছে। খরচ বাঁচাতেই এমন নির্দেশনা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, বলছে দলীয় সূত্র। তবে এই অভিযোগ অস্বীকার করে ভুল ব্যাখ্যা দিয়েছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট। এবারের বিপিএলে দুর্বার রাজশাহী বিতর্কের জন্ম দিচ্ছে দুর্বার গতিতে। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, অনুশীলন ও ম্যাচ বর্জন কিংবা চেক বাউন্স, চলমান বিপিএলে বিতর্কিত সব কর্মকাণ্ডেই জড়িয়ে আছে দুর্বার রাজশাহীর নাম। এমনকি হোটেল ভাড়াও বকেয়া পড়েছে পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটির। এখানেই থেমে থাকেনি রাজশাহী। এবার ক্রিকেটারদের দেয়া হয়েছে হোটেল ছাড়ার নির্দেশনা। ক্রিকেটারদের মধ্যে যারা ঢাকায় বসবাস করেন তাদের জন্যই মালিক পক্ষের এই সিদ্ধান্ত। নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে হোটেল ছেড়েও দিয়েছে ক্রিকেটাররা। হোটেল ছাড়ার বিষয়টি প্রেস রিলিজ দিয়ে জানানো হলেও সেখানেও ব্যাখ্যা দেয়া হয়েছে ভিন্ন। মালিক পক্ষের দাবি, কিছু ক্রিকেটারের অনুরোধের পরে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ঘটনাটা পুরো উল্টো। দলীয় সূত্র বলছে, মূলত রাজশাহীর লীগ পর্বের খেলা শেষ হওয়ায় এখন যেহেতু বিরতি, তাই দেশীয় সব ক্রিকেটারদেরই বলা হয়েছিল হোটেল ছাড়তে। কিন্তু তারা রাজি না হওয়ায় পরবর্তীতে যারা ঢাকায় বসবাস করেন তাদেরকে দেয়া হয় এই নির্দেশনা। মূলত খরচ বাঁচাতেই রাজশাহীর মালিকপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী প্লে অফে উঠতে পারবে কিনা তা জানা যাবে আগামী শনিবার। প্লে অফে উঠলে সেদিন আবারও সবাইকে হোটেলে যোগ দিতে বলা হয়েছে। এর আগে রংপুরের বিপক্ষে ম্যাচের দিন হোটেল পরিবর্তন করে আলোচনায় এসেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা ফ্র্যাঞ্চাইজিটির ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে খেলোয়াড়দের থাকা খাওয়ার খরচ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে